সরকারের মধ্যস্থতায় চলমান সংকট মোকাবেলায় জামায়াতে ইসলামী এক টেবিলে বসতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। কোনো রকম বিলম্ব এবং ষড়যন্ত্রের সুযোগ না দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করার আহ্বান জানান তিনি। সকালে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ 5 দাবিতে জামায়াতে ইসলামী সহ 8 ইসলামী দলের পদযাত্রা কর্মসূচির শুরুতে তিনি এসব কথা বলেন। এ সময় ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সংকট মোকাবেলায় রাজনৈতিক দলগুলোর আলোচনায় সরকারকে রেফারির ভূমিকা পালনের আহ্বান জানান। বেলা 11টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে পল্টনে সমবেত হয়ে এই পদযাত্রা শুরু হয়। তবে মৎস্য ভবনের সামনে তাদের আটকে দেয় পুলিশ। পরে 8 সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন। আমরা সবাই প্রস্তুত আছি। এখন রাজনৈতিক দলের এই আলোচনায় আপনাদের সহযোগিতা প্রয়োজন এবং আমরা পরিষ্কার করে বলছি, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অবিলম্বে জারি করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। আজকে কোন দলের আজ্ঞাবহ হয়ে কাজ যদি করে সেই নির্বাচন সুষ্ঠু হবে না, মানুষ গ্রহণ করবে না। সুতরাং লেভেল ফিল্ড ইকুয়াল তৈরি করার জন্য প্রকাশ্যে স্টেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি আমি প্রধান উপদেষ্টার কাছে এবং নির্বাচন কমিশন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমান গণতন্ত্র রক্ষায় দায়িত্ব পালন করছেন। খালেদা জিয়ার মতো তার সন্তানও গণতন্ত্রের সংগ্রাম চালিয়ে স্বৈরাচারকে বিতাড়িত করেছেন। যখন কোনো দল সংস্কারের কথা বলার সাহস পায়নি, তখন বিএনপি 31 দফা দিয়েছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে তারেক রহমানকে নিয়ে লেখা বই নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থায়ী কমিটির অপর সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন বিলম্বিত বা ভণ্ডুল করার ষড়যন্ত্র চলছে। ডিরেগুলেশন এগুলোর মাধ্যমে মুক্ত করে দিতে হবে বাংলাদেশকে, যাতে ক্ষমতায়ন মানুষের হয়, সরকারের না। দিস ইজ এ বিগ ডিসিশন। ডিরেগুলেশন করে ডিলিবারেশন করে মানুষকে ক্ষমতায়ন করতে হবে, সরকারকে ক্ষমতায়ন না। দিস ইজ এ বিগ স্টেপ ফরওয়ার্ড। এবং আপনারা দেখবেন অনেক বড় বড় ডিরেগুলেশন হবে, অনেক বড় বড় লিবারালাইজেশন হবে। এটা ওনার ইচ্ছা যে মানুষকে ক্ষমতায়ন করা, সরকারকে নয়। আর এখানেও বাংলাদেশে কিছু ব্যক্তিরা কিছু ইস্যু নন ইস্যুকে ইস্যু করে এখানেও নানা রকমের সংকট সৃষ্টির চেষ্টা করছে। আমাদের নেতা তারেক রহমান যখন আমাদের আসন ঘোষণা করে তখনও বিকল্প নাই। আজকে হোক কালকে হোক জন্য আমরা শুধু পলিটিক্যাল পার্টির না, সকল জনগণের সহযোগিতা কামনা করি। আগামী জাতীয় নির্বাচনকে আরো অন্তর্ভুক্তিমূলক করতে, প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউএনডিপির সহায়তায় এই বিষয়ক আলোচনা সভার আয়োজন করে ইসি। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় প্রতিবন্ধীদের ভোট কেন্দ্রে সহজ প্রবেশ, তথ্য প্রাপ্তি এবং ভোটদানে সহায়ক পরিবেশ তৈরির নিশ্চয়তা বিষয়ে আলোচনা করা হয়েছে। দেশের প্রতিটি নাগরিক যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই প্রতিবন্ধী ভোটারদের জন্য আলাদা সুবিধা রাখার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের 9ম দিনের শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু হয়। শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে সংবিধানের যে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা মৌলিক কাঠামোর পরিপন্থী হবে না। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পেছনে যে যুক্তি দেয়া হয়েছিল তা ছিল উদ্দেশ্য প্রণোদিত এবং ভ্রান্তপ্রসূত। পরে এই বিষয়ে পরবর্তী শুনানি মঙ্গলবার দিন ধার্য করেন আদালত। গণতন্ত্রের মূল কথা হলো জনগণ ভোট দিতে পারবে, ভোটাধিকার প্রয়োগটা এখানে মুখ্য। সেই কারণে ত্রয়োদশ সংশোধনী আনা হয়েছে। সেই ত্রয়োদশ সংশোধনীকে যে কারণে আপিল বিভাগ বাতিল করলেন মেজরিটি জাজমেন্ট দিয়ে, তার প্রধানত 2টি কারণ। একটি হলো এটা নির্বাচিত সরকার না, আর একটি হলো এটাতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। যে সমস্ত বিচারপতি প্রধান বিচারপতি হওয়ার লোভে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে
এই রায় দিচ্ছেন, তাহলে সেই সিস্টেমটাও তো বদলানো দরকার। রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র এবং পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছে হাইকোর্ট। একই মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকেও জামিন দেওয়া হয়েছে। আজ বিচারপতি ASM আব্দুল মুবিন এবং বিচারপতি সগির হোসেনের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 29 আগস্ট রাজধানী শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র এবং পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং ঢাবি অধ্যাপক কার্জন সহ 16 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে লতিফ সিদ্দিকীর জামিন আদেশ সন্তোষ প্রকাশ করেছেন তার আইনজীবী এবং তার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী। যদিও জামিনের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী এবং মঞ্জুরুল আলম পান্নাকে জামিন মঞ্জুর করেছেন, তবে লিখিত এটা উনি রোববারে দিবেন। আমরা আপনাদের কাছ থেকে যে সহানুভূতি পেয়েছি, যে সৌহার্দ্যতা পেয়েছি, তার জন্যে মিডিয়া কাছে, নিউজ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া, তার কাছে আমরা কৃতজ্ঞ। বিচার বিভাগের প্রতি এখনও আমাদের সকলের আস্থা আছে। আজকে লতিফ ভাইয়ের মুক্তি, বিশেষ করে জামিনে মুক্তি, আমি বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের এখনও যে আস্থা, তারই প্রমাণ বহন করে বলে আমি বিশ্বাস করি। যে আদালতের প্রতি তার আস্থা নেই, সে আদালত কিন্তু তাকে আজকে বেল দিয়েছেন। আমরা সর্বোচ্চ অপোজ করেছি, আইনের যে বিষয়গুলো আছে খুঁটিনাটি তার সর্বোচ্চ সাজা আদালতকে বুঝাইছি, আমাদের বক্তব্য উপস্থাপন করেছি এবং উনি যে ষড়যন্ত্র করেছিল সরকারকে উৎখাতের জন্য, সেই বিষয়গুলো আমরা আদালতকে বলেছি, আদালত তাকে জামিন দিয়েছেন আর কি। তো আমরা এই জামিনের বিষয়ে আমরা অবশ্যই উচ্চ আদালতে যাব এবং আমরা আশা করি আজকে আমরা উচ্চ আদালতে ওনার যে ফাইল সেটা আমরা ফাইল করব। দুর্নীতি দমন কমিশনের দায়ের হওয়া মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শশাঙ্কু কুমার সুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে সম্পদ বিবরণী দাখিল না করায় এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 2 এর বিচারক আয়েশা নাসরিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 20 জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে শুনানি শুরু হয়। এ সময় দুদকের প্রসিকিউটর শামসুদ্দিন মোহাম্মদ আবুল কালাম অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। তবে আসামি পক্ষের আইনজীবী না থাকায় অব্যাহতির বিষয়ে কোনো শুনানি হয়নি। শুনানি চলাকালে তাকে অভিযোগ পড়িয়ে শোনান আদালত। তখন এসকে সুর নিজেকে নির্দোষ দাবি করেন। এরপর আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। সামাজিক মাধ্যম সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। গণতন্ত্র দৃঢ় রাখতে গুজবকে কঠোরভাবে মোকাবেলা করতে হবে। দুপুরে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। যারা মবের ভয় পায় তারা ফ্যাসিস্টের দোসর বলেও মন্তব্য করেন শফিকুল আলম। বাংলাদেশের ডেমোক্রেসিকে একটা শক্ত অবস্থানে নিতে হলে আমাদের এই সোশ্যাল মিডিয়ায় যে ফেক নিউজ, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, এটাকে ট্যাকেল দিতে হবে। মানুষ নিউজ কনজিউম করা হচ্ছে ফেসবুকের থেকেও বেশি নিউজ কনজিউম করা হচ্ছে টিকটকে, নিউজ কনজিউম করে রিলসে, নিউজ কনজিউম করে ইউটিউবে। আর এগুলোতে ভিডিও, মানুষ দেখছে যে উনি তো নিজের মুখে উনি এটা বলছেন, উনি কি মিথ্যা কথা বলবেন? সব তো ভিডিওতে আসতেছে। আমাদের নিউজ কনজাম্পশনের প্যাটার্নই চেঞ্জ হয়ে গেছে। আমরা পত্রিকা পড়ি না, কিন্তু এটা বাংলাদেশের জন্য সামনে, বাংলাদেশের ডেমোক্রেসির জন্য, ইকোনমিকে আরো এগিয়ে নেওয়া যেমন বড় চ্যালেঞ্জ, দেশের মানুষকে ভালোভাবে ইনফর্ম করা আরো বড় চ্যালেঞ্জ। চট্টগ্রামের রাউজান উপজেলার বাগুয়ান ইউনিয়নের কুয়েপাড়া গ্রামে দুর্বৃত্তের গুলিতে উপজেলা শ্রমিক দল এবং সহযোগী সংগঠনের 4 নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে। বুধবার রাতেই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একদল সশস্ত্র দুর্বৃত্ত এসে হঠাৎ গুলি চালালে তারা আহত হন। গুরুতর আহতদের নোয়াপাড়ার কসমিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাউজান রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং গুলি বর্ষণের কারণ অনুসন্ধান চলছে। একসময় দেশের গ্রামগঞ্জে বাঁশের তৈরি নানা জিনিসপত্রের ব্যাপক ব্যবহার ছিল, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় অনেক ঐতিহ্যই আজ হারিয়ে গেছে। তবুও গাজীপুরে কালিয়াকৈর উপজেলার শাকেশ্বর এলাকায় এখনও টিকে আছে সেই পুরনো বাঁশ শিল্প। এখানকার বহু পরিবার এখনও জীবিকা নির্বাহ করছে বাঁশের তৈরি মাছের খাড়ি বা ঝাঁকা বানিয়ে। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি AKM শিশির।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাগাসর এলাকা, চারপাশে ছড়ানো বাঁশের গাদা, কেউ ফালা বানাচ্ছেন, কেউ বা বাঁশে চাষ দিচ্ছেন। এভাবেই দিনভর চলে খারিবা মাছের ছাকা তৈরির কাজ। বহু বছর ধরে এখানকার মানুষ বাঁশের তৈরি এই মাছের খারি বানিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। একটি খাড়ি তৈরি করতে সময় লাগে প্রায় একদিন। বাঁশ শুকিয়ে ছাল তুলে ফালা কেটে একত্রে বেঁধে রাখতে হয়, আর সব কাজই করতে হয় নিজের হাতে। বর্ষা মৌসুমে মাঠে মাছ ধরার সময় বাড়ে এই খাড়ির চাহিদা। 14 বছর ধরে আমি এই জায়গায় কাজ করি, এটা খুব ভালো চলে। এই জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান ভালো। এই ব্যবসা হলো মোটামুটি 350 টাকা করে, আমাকে 200 টাকা পিস দেয়। আমরা এখানে কাজ করি, কাজ করে বাড়ি টাকা পয়সা দেয়, বাড়ির সংসার চালাই, বউ পোলাপান। কিন্তু প্লাস্টিক ও জালের তৈরি পণ্যের ব্যবহার বাড়ায় এখন বাজার কিছুটা মন্দা। তবু ঐতিহ্য রক্ষা আর জীবিকার তাগিদে কারিগররা ছাড়তে পারছেন না তাদের পূর্বপুরুষদের এই পেশা। গ্রামীণ জীবনের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে হলে দরকার সম্মিলিত প্রচেষ্টা আর সহযোগিতা। খাড়ি বানিয়ে এরা টাকা নেয়, আমরা টাকা পাই, বিক্রি করি, খামারে পরিবার চালাই। কি করে এরা খাড়ি বানায়, তাকে টাকা দিয়ে আমরা টাকা পাই, নিয়ে সংসার চালাই। আর এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছেন ঐতিহ্য ধরে রাখতে উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার মাধ্যমে কারিগরদের আবারও সংগঠিত করার পরিকল্পনা রয়েছে। পেশাটা বাংলাদেশের আসলে ঐতিহ্যবাহী একটা পেশা, অনেক শুরু থেকে আমাদের এই খাড়ি তৈরি করা, বিক্রি করা। তো ওনারা যদি কোনো সরকারি সহায়তার চায় বা তাদের দরকার আছে, এরকম যদি সিনারিও তৈরি হয়, তাহলে আমরা তাদেরকে অনুরোধ জানাবো যে তাদের যে সমিতিগুলো আছে, সমবায় সমিতিগুলো থাকে, তাদের মাধ্যমে, সমবায় অফিসের মাধ্যমে যদি তারা কোনো ঋণ নেওয়ার আগ্রহ প্রকাশ করে, তাহলে সেটা আমরা দিতে পারবো। প্রযুক্তি আর আধুনিকতার এই যুগে টিকে আছে এই বাঁশ শিল্প, যেখানে ঘাম আর ভালোবাসায় জড়িয়ে আছে প্রজন্মের পর প্রজন্মের গল্প। AKM শিশির, মাই টিভি, কালিয়াকৈর, গাজীপুর। দর্শক, এবার আমাদের কৃষি। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরিকল্পিতভাবে পেঁপে চাষ করে এলাকার ব্যাপক সাড়া ফেলেছেন বেকার এক যুবক। মাত্র 70,000 টাকা খরচ করে 4 লাখ টাকা লাভের আশা করছেন তিনি। তার এই সাফল্য দেখে এলাকার অনেক কৃষকই পেঁপে চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। এদিকে পেঁপে চাষে স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে দেয়া হচ্ছে নানা পরামর্শ। প্রতিনিধি HM মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন শামস রাবিজ উচ্ছ্বাস। উল্লাপাড়ার রশিদপুর গ্রামের শিক্ষিত যুবক আব্দুল মতিন সরকারি চাকরি না পেয়ে জীবিকা নির্বাহ করতেন টিউশনি করে। গত বছর ফুলকপি চাষ করে লোকসানের মুখে পড়েন, কিন্তু হতাশ না হয়ে এবছর পরিকল্পিতভাবে 1.5 বিঘা জমি লিজ নিয়ে ইন্ডিয়ান জাতের শাহী ও কাশ্মীরি পেঁপে আবাদ শুরু করেন। আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকায় বাগানে ফলন এসেছে ভালো। মাত্র 70,000 টাকা খরচ করে 4 লাখ টাকা লাভের আশা করছেন তিনি। লাভের পরিমাণটা ভালো পাবো, তো সেই আশাতে আমি আগামী বছরে 5 থেকে 7 বিঘা করার প্ল্যান করেছি আর কি। ছত্রাকনাশক, মাকড়নাশক এগুলা যদি প্রয়োগ করা হয়, গাছগুলো ভালো থাকে। এদিকে ধানের চেয়ে পেঁপের আবাদ লাভজনক হয় আশপাশের অনেক কৃষক আগ্রহী হয়ে উঠেছে। পেঁপে চাষ করেছেন এবং ফলনও হয়েছে মাশাআল্লাহ। আমাদের গ্রামের এবং পার্শ্ববর্তী অনেকেই ওনাকে দেখে উদ্যোগ গ্রহণ করছে, পেঁপে চাষ করবে ইনশাল্লাহ। খুব খরচ কম হয়েছে, আমরা আগামী দিনেই আবাদি করব। অন্যান্য ফসলের পাশাপাশি পেঁপে চাষে আগ্রহ বাড়াতে কৃষি বিভাগের পক্ষ থেকে দেয়া হচ্ছে নানা পরামর্শ বলে জানালেন 2 কৃষি কর্মকর্তা। মতিন সহ আমার এই ব্লকে 25 জন কৃষক 3 হেক্টর জমি পেঁপে চাষ করেছে। সার্বিক আমার যে পরামর্শ অনুযায়ী চাষ করেছে, কীটনাশক, বালাইনাশক এবং সার ব্যবস্থাপনা। আমাদের উপজেলা কৃষি অফিস থেকে মূলত কারিগরি পরামর্শটাই আমরা দিয়ে থাকি। রেগুলার তাদের যোগাযোগ রাখা এবং পরামর্শ দেওয়া। ফল বাগান রিলেটেড কোনো প্রকল্প কিংবা অন্য কোনো প্রদর্শনী থাকলে আমরা কৃষকদেরকে দিয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ। সবজি চাষ বাড়াতে সকল ধরনের সহযোগিতা দিয়ে কৃষকদের পাশে থাকবে স্থানীয় কৃষি বিভাগ, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের কৃষকদের। শামস রাবিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। শীতের আগমনের বার্তা পেলেই দক্ষিণ পশ্চিমাঞ্চলে শুরু হয় খেজুর রস সংগ্রহের তোড়জোড়। ঝিনাইদহ জেলায়ও চলছে সেই প্রস্তুতি। গাছিরা এখন ব্যস্ত সময় পার করছেন শীতের অপেক্ষায়। প্রতিনিধি সরওয়ার হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। গ্রামীণ জনপদে শীত আসলেই শুরু হয় খেজুরের গাছ থেকে রস সংগ্রহের তোড়জোড়। ঝিনাইদহ অঞ্চলেও এখন সেই প্রস্তুতি পুরোদমে চলছে। শীতের আগমনী বার্তায় ব্যস্ত সময় পার করছেন গাছিরা।
প্রথমে ধারালো দা দিয়ে খেজুরের গাছের মাথা কেটে বের করা হয় সোনালী অংশ। এরপর 12 থেকে 14 দিন অপেক্ষা, তারপর আবারও চাচ দিয়ে 7 থেকে 10 দিন ফেলে রাখা হয়। সবশেষ বাঁশের নল বসিয়ে শুরু হয় রস সংগ্রহের প্রক্রিয়া। 15 দিনের মাথায় গাছটা চাষ দেওয়া হবে এবং ঠিক 15 দিনের মাথা থেকে এই গাছটা থেকে আমরা রস পাবো। খেজুর গাছ একটা ঝুঁকিপূর্ণ পরিশ্রমের কাজ, তো আস্তে আস্তে এই পেশার মানুষ কমে যাচ্ছে, যার কারণে খেজুর গাছ এখন আর কেউ লাগাচ্ছে না। খেজুর গাছ অধিকাংশ ক্ষেত্রে মারা পড়ে যাচ্ছে। তবে এখন আর আগের মতো নেই সেই খেজুর গাছ কিংবা গাছি। একদিকে গাছের সংখ্যা কমে যাচ্ছে, অন্যদিকে নতুন প্রজন্ম কৃষিকাজে আগ্রহ হারাচ্ছে, ফলে অনেক গাছই অব্যবহৃত পড়ে আছে। আগের গাছের সংখ্যা খুব বেশি ছিল, এখন গাছ আর নাই। খেজুর গাছটা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে এর সঠিক পরিচর্যা না করার জন্য। একটা গাছই সকালবেলা গাছ কাটতে গিয়েছে, সারাদিন গাছ কেটে ওই সন্ধ্যের সময় বাড়ি গিয়েছে। স্থানীয় কৃষি বিভাগ বলছে, খেজুর গাছ সংরক্ষণ ও নতুন গাছি তৈরিতে তারা নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছে। এতে কিছুটা হলেও রস সংগ্রহে ফিরে আসছে আগ্রহ। গাছিদেরকে নিরাপদ রস আহরণের ব্যাপারে পরামর্শ প্রদান করে আসছি। এ বিষয়ে আমরা তাদের প্রশিক্ষণও প্রদান করেছি। আমরা নিরাপদ যেন হয় সে বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে ঝিনাইদহের 6টি উপজেলায় বর্তমানে 1,49,353টি খেজুর গাছ রয়েছে। জুবার রহমান, মাই টিভি নিউজ।